জঙ্গলের ভিতরে আমি মোবাইল হাতে নিয়ে বসে আছি, কেননা এখানে আজকে অনেক বড় একটা নারী পাচারের কাজ হবে। এই নারী পাচার কারা করছে এই সব কিছু আমি আমার ক্যামেরায় লাইভ দেখাচ্ছি। তার সাথে পুলিশদেরও কল করেছি। ওনারা আসতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে আমার কাজ হয়ে যাবে। এইদিকে আমি সব কিছু লাইভ দেখাতে থাকি, তখনই আমি ধরা খেয়ে যাই। মানে কেউ একজন আমাকে দেখে ফেলে। কে রে ওখানে? তাড়াতাড়ি বেরিয়ে আয়, নয়তো গুলি করে দিব। এইদিকে আমি বের হচ্ছি না, কারণ বের হলেই বিপদ হতে পারে। তাই বসে আছি পুলিশ আসার অপেক্ষায়। আমি আবারও বলছি, বেরিয়ে আয়। আমি ওখান থেকে বের না হলে রাজীব ইশারা দিতেই ওখান থেকে কয়েকজন লোক আসে জায়গাটা চেক করতে। ওখানে আমাকে দেখেই তারা গুলি করতে থাকে। এইদিকে আমি তো প্রাণের ভয়ে পালাতে থাকি, তবে পিছনের দিকে নয়, সামনের দিকে, কারণ পুলিশ আসার আগেই ওরা গাড়ি চালিয়ে দেয়। তাই আমিও আমার পায়ের কাছ থেকে বন্দুকটা বের করে ওদের উপরে গুলি করতে থাকি। ওদের কয়েকজনকে আমি মেরে ফেলি গুলি করে। বাকিরা গাছের পাশে লুকিয়ে আছে। আমি গাড়ির চাকায় গুলি করে চাকা নষ্ট করে দেই। এতে করে গাড়ি সামনে আর এগোতে পারবে না। আমি একে একে ওদের সবাইকে মেরে ফেললাম। এরপর গাড়ির কাছে যাওয়ার আগেই মোবাইলটা গাছে আটকে রাখি, যাতে করে সবাই লাইভ দেখতে পারে। আমি রিপোর্টার আকাশ, আপনারা দেখছেন RTV। এতক্ষণে আপনারা লাইভ দেখেছেন কিভাবে মেয়েদের পাচার করা হচ্ছে। এখন আপনারা দেখবেন এই গাড়ির ভিতরে কি আছে। তাহলে চলুন এই গাড়ির ভিতরে কি আছে তা দেখে আসি। আমি এখন গাড়ির দরজা খুলব এবং ভিতরে কি আছে তাহলে আপনারা দেখুন। এখানে প্রায় 15 জন মেয়ে আছে, যাদের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেওয়া হবে। এই চক্রের পিছনে কারা কারা আছে তা অবশ্যই পুলিশ আশা করি খুঁজে বের করবে। এইদিকে পুলিশের খবর দেওয়া হয়েছে। ওনারা জানি না এত দেরি কেন করছে, তাই আমি এই মেয়েগুলোকে নিজ দায়িত্বেই পুলিশের কাছে নিয়ে যাব। তাই এরপর কি হবে না হবে তা জানতে RTVতে চোখ রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এইদিকে আমার এইসব খবর অনেকের ভালো লাগে, তাই আমাকে সবাই চিনে ফেলে। আমি সব কিছু ঠিক করে দিয়ে অফিসে আসি। অফিসে আসলেই সবাই আমার অনেক প্রশংসা করে। সবার সাথে কথা বলে আমি আমার স্যারের কাছে চলে আসি। ওখানে আসতেই আমার হাতে একটা কাগজ ধরিয়ে দেয় উনি। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, স্যার এই কাগজটা কিসের? তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি যে কি স্যার বলেন, এই কাগজটা কিসের? আকাশ, তোমার প্রমোশন হয়েছে। কি বলছেন কি স্যার? ঠিকই বলছি, তাই তোমাকে আমেরিকায় যেতে হবে। ওখানকার একটা চ্যানেলের চেয়ারম্যান তোমার মেধা এবং বুদ্ধি দেখে তোমাকে এই অফারটা করেছে। আমি যেহেতু এখানকার চেয়ারম্যান, তাই আমাকে বলেছে তোমাকে বলার জন্য। কিন্তু স্যার আমি চলে গেলে আপনার তো লস হবে। তেমন লস হবে না, ওনার সাথে আমার চুক্তি হয়েছে। উনি আমাকে মাসে 1 লক্ষ টাকা করে দিবে তুমি যতদিন ওনার সাথে কাজ করবে। কিন্তু স্যার আপনি সামান্য কয়েকটা টাকার জন্য। এটা কোনো সামান্য টাকা না আকাশ। তুমি ভেবে দেখো, বাংলাদেশ থেকে আমেরিকায় একটা সাংবাদিক হওয়ার জন্য অফার পেলে, ওই অফার তুমি পেলে তোমার কী পরিমাণ লাভ হবে তুমি জানো? তার সাথে তুমি সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত হতে পারবে। আমি চাই তুমি অনেক বড় হও, তাই আমি তোমার কথা ভেবে রাজি হয়েছি। ওই টাকা দেখে নয়, তার উপর তুমি যে রিপোর্ট করো তার জন্য তোমার জীবনও যেতে পারে। তাই এখান থেকে তোমার যাওয়াটাই ভালো হবে। তাহলে স্যার আপনি যেহেতু এত করে বলছেন, আমার যাওয়ার ব্যবস্থা করেন। তুমি পাসপোর্টের ফটোকপি দিয়ে যেও, আমি ওনাদের কাছে পাঠিয়ে দেবো। তাহলে স্যার আমি এখন আসি। আচ্ছা, যাও। আমি ওখান থেকে চলে আসি, কেননা এখন আবার যেতে হবে আরেকটা জায়গায়, যেখানে আজকে বিপুল পরিমাণে অস্ত্র পাচার হবে। তাই আমার ওখানে রিপোর্ট করতে যেতে হবে। আমি কখন কোথায় যাব তা কারোর সাথেই শেয়ার করি না। ওই রাতে আমি আবারও বেরিয়ে পড়ি নদীর ধারে, কেননা ওখান দিয়েই আজকে অস্ত্র পাচার হবে। তাই আমি আগে থেকে সব কিছু রেডি করে নেই। ওখানকার জায়গায় সব রকম ক্যামেরা সেট করে নেই, যাতে করে খুব সহজেই আমি সব কিছুই লাইভ দেখাতে পারি। এইদিকে ওরা অস্ত্র এনে ঘাটে নামাচ্ছে, এইদিকে সব কিছুই লাইভ দেখাচ্ছে। কিছুক্ষণ পর ওদের কাছে কল আসে। ওরা কল পেয়ে জানতে পারে কেউ ওদের এই ঘটনাগুলো লাইভ দেখাচ্ছে। তাই ওরা বাক্স থেকে বন্দুক বের করে গুলি করতে থাকে। এভাবে ওদের গুলি করার জন্য কয়েকটা ক্যামেরা নষ্ট হয়ে যায়। এই গুলি করার ফলে আমার অফিসের সবাই ভয় পেয়ে যায়, কেননা ওদের গুলি করার জন্য আমার শরীরেও গুলি লাগতে পারে। তাই ওনাদের চিন্তা বেড়ে যায়। তা দেখে বড় স্যার আমাকে কল দেয়। আকাশ, তুমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসো, ওখানে অনেক বিপদ। না স্যার, এখানে পুলিশ আসা পর্যন্ত আমি এদের কোথাও যেতে দেব না। এটা বলে আমি লাইভ অফ করে দিয়ে ওদের সাথে যুদ্ধ করতে থাকি। ওদের সাথে আমার যুদ্ধ হতে থাকে। ওদের মধ্যে অনেকেই মারা যায়,
আবার অনেকে আহত হয়। এইদিকে ওরা আমাকে প্রায় চারদিক থেকে ঘিরে ফেলেছে। এখন শুধু পুলিশ আসা পর্যন্ত আমার ওদেরকে ব্যস্ত রাখতে হবে। কিছুক্ষণ পর পুলিশও আসে, ওদের ওপরে গুলি করতে থাকে। একে একে অনেক লোক মারা গেল। আবারও অনেকে স্যারেন্ডার করার ভয়ে নিজে নিজে গুলি করে মরে যায়, যার কারণে পুলিশ এখনও পর্যন্ত কাউকে জীবিত দেখতে পায়নি ওদের সবাই মারা গেলে। ওয়েল ডান মিস্টার আকাশ, আপনি না থাকলে এতক্ষণে ওরা এই সব কিছু নিয়ে ফেলতো। এটাই তো আমার কাজ। কিন্তু আমরা এত চেষ্টা করেও কোনো কিছুর ক্লু পাই না। কিন্তু আপনি সব সময় সবার আগে এখানে উপস্থিত থাকেন, তার উপর আবার আমাদের কল দিয়ে জানিয়ে দেন। একটা কথা বলেন তো, এই সব তথ্য আপনি কোথা থেকে পান? দেখুন, বর্তমানে আমার কথা চিন্তা না করে আপনি এইগুলো নিয়ে চলে যান। আমি এখন আসি। আমি ওখান থেকে চলে আসি বাসায়। বাসায় এসে রেস্ট করি। পরের দিন আমি অফিসে যাই। অফিসে সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ। ওখানে সবাই আমাকে ভালোবাসে, তার সাথে আবারও অনেকেই ঘৃণাও করে, কেননা ওখানে থাকা সব রিপোর্টারই চায় আমার মতো হতে। সেজন্য অনেকে আমার ক্ষতি করার জন্য লেগে আছে। তাই চ্যানেলের চেয়ারম্যান আমাকে বাইরে পাঠিয়ে দিতে চায়। পরের দিন সকালে আমি রেডি হয়ে নেই, কেননা আজকেই আমাকে যেতে হবে। কিন্তু আমি যখন এয়ারপোর্টে আসি তখন অন্য সব চ্যানেলের রিপোর্টার ও সাথে আরও অনেক লোক আসে আমাকে না যেতে দেওয়ার জন্য। কিন্তু আমাকে তো যেতেই হবে, কেননা এখানে আমার অনেক বিপদ। তাই আমি ভিতরে ঢুকে প্লেনে গিয়ে বসলাম। এইদিকে আমি কোন দেশে যাব তার কোনো নির্দিষ্ট দেশও টিকিটে লেখা নাই। তাই আমি কোন দেশে যাব তা কেউ জানে না। কিছু ঘন্টার পর আমি আমেরিকায় চলে আসি, কেননা ওখানে আমাকে নেওয়ার জন্য ওই চ্যানেলের চেয়ারম্যান নিজে আসে আমার সাথে দেখা করার জন্য এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি রাশেদ চৌধুরী, এবি চ্যানেলের চেয়ারম্যান। আমি তোমাকে ডেকেছি, তাহলে চলো আমাদের অফিসটা তোমাকে একবার নিয়ে যাই। এরপর তুমি কয়েকদিন পর না হয় অফিসে জয়েন করতে পারবে। তাই হবে স্যার। এখন তাহলে গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠলে ওরা নিয়ে চলে আসে ওদের চ্যানেলের অফিসে। কিছুক্ষণ পর আমি গাড়ি থেকে নামলাম। নেমে সামনে তাকিয়ে দেখি অনেক বড় চ্যানেলের কোম্পানি এটা। অনেকেই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বরণ করার জন্য, কেননা এই অফিসে সবাই এখন আমার ব্যাপারে জানে। তাই সবাই আমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সবাইকে আশ্চর্য করে আমি নিজের মুখ ঢেকে রেখেছি, তার জন্য ওখানে থাকা অনেকেই আশ্চর্য হয়। আমি ওনাদের উদ্দেশ্য করে বললাম, দেখুন, আপনাদের এইখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। আমি সব সময় আমার পরিচয় এবং চেহারা দুটোই গোপন রেখে চলি, তাই এখানেও তাই করব। এতে আপনাদের কারো অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এখন চলো তোমাকে অফিসটা ঘুরে দেখাই। আমি ওদের অফিসের চেয়ারম্যানের সাথে ঘুরে ঘুরে অফিসটা দেখতে থাকি। অফিস দেখা শেষ হলে চেয়ারম্যান স্যার বলে, আকাশ, তাহলে তুমি কবে থেকে জয়েন করতে চাইছো আর অফিসটা কেমন লাগলো? অফিসটা অনেক ভালো, তার সাথে অনেক বড়। আমি তাহলে 3 দিন পর জয়েন করি। এর আগে কিছু কাজ আছে, তা আমাকে শেষ করতে হবে। তবে কাজ করব, সেজন্য আমার কিছু শর্ত আছে। দেখো, তোমার বেতন তুমি সবার আগেই পাবে। তুমি চাইলে সপ্তাহে 4 দিনের জায়গায় 10 দিনও ছুটি কাটাতে পারবে। স্যার স্যার আমি ওইগুলোর কথা বলিনি। তাহলে? দেখুন, আমি কাজ করব, তবে কখন কোথায় থাকব তা আমি নিজেও জানি না। আমি কখন কোথায় গিয়ে লাইভে যাব তা আমি কাউকেই বলবো না। যখন লাইভ হবে তখন আমি কল দিব। কল দিলে আপনারা লাইভে নেওয়ার ব্যবস্থা করবেন। আমি অফিসের সময় করে উপস্থিত নাও থাকতে পারি, আবার অফিস ছুটি হওয়ার পরও কাজ করতে পারি। তাই এই নিয়ে আমাকে কোনো কথা বলতে পারবেন না। তা না হয় মানলাম, তুমি কি আগের অফিসে এমন করে কাজ করতে? না স্যার, আগের অফিসে তো আমি কখনো যাইনি। শুধু গুরুত্বপূর্ণ কাজ থাকলে যেতাম, নয়তো সব কিছুই কল দিয়েই বলতাম। আচ্ছা, তাই হবে। এখন তাহলে তুমি বাসায় যাও। কোম্পানি থেকে তোমাকে থাকার ব্যবস্থা ও গাড়ি দেওয়া হবে। না স্যার, আমার ওইসব কিছু লাগবে না। তোমার সুরক্ষার একটা ব্যাপার আছে। না স্যার, আমি সব কিছু আমার জিনিসই ইউজ করব। তাহলে চলি স্যার। এখন হয়তো আপনারা ভাবছেন কিভাবে কি হতে চলেছে, কেননা এই শহরটা কিন্তু আমার অপরিচিত না। এই শহরে সব কিছুই চেনা। ওই দিন আমি বাসায় ফিরছিলাম। আমি এখানে একটা হোটেলে থাকি এবং রুমে এসে শুয়ে থাকি। এইদিকে রাতের বেলায় এই শহরে একের রাজত্ব চলে। একে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং। ওর ওপরে কোনো মাফিয়াই কথা বলতে পারে না, শুধু একজন পারে, আর সে হচ্ছে ডন। ডন ও মাফিয়া কিংদের মতো, কিন্তু ডন সব সময় অবৈধ কাজ করে বেড়ায়। একে শুধুমাত্র রাতের বেলায় ওর কাজকর্ম করতে থাকে। এইদিকে ডন দিনেও রাতেও নিজের কাজ চালিয়ে যায়। এইদিকে রাতের বেলায় একে
ওর আস্তানায় চলে আসে। ওখানে আসতেই সবাই দাঁড়িয়ে যায়। শহরে নতুন কোনো খবর আছে কি? একটা খবর পেয়েছি, তবে সঠিক কি না তা জানি না এখনও। কি খবর? তাড়াতাড়ি করে বলো। বস, খবর পেয়েছি বাংলাদেশ থেকে একজন সাংবাদিক আনা হয়েছে। ওই সাংবাদিক কয়েকদিন পর কাজ করতে পারে। ওরা নাকি খুব সাংঘাতিক। যাক, তাহলে ওর সাথে খেলতে অনেক ভালোই হবে। এখন বলো, ডনের খবর কি? কোথায় আছে ডন? বস, ওই ব্যাপারে কিছু জানি না, কেননা ডন আজকাল কোথায় থাকে তাই তো জানি না। ওকে, কোনো ব্যাপার না। ডনের নাকি কিছু মালপত্র কাল আসবে, তাই তোরা রেডি হয়ে থাকিস। কোনো চিন্তা করবেন না, সব হয়ে যাবে। তাহলে আজকেই মিটিংটা এখানেই শেষ। এইদিকে সকালবেলা আমি বের হয়ে অফিসে না এসে সমুদ্রের ধারে আসি, কেননা এখানে আজকে অবৈধ কাজ হবে, সেজন্য এখানে আসা। আমি আগের মতো সব জায়গায় সব কিছু ফিটিং করে রাখলাম। কিছুক্ষণ পর একটা জাহাজ সমুদ্রের ধারে এসে থামে। আমি তখন অফিসে কল দিয়ে বলি আমার ভিডিওটা লাইভে নেওয়ার জন্য, কিন্তু অফিস এত তাড়াতাড়ি না খোলার কারণে আমার ভিডিও লাইভে যাচ্ছে না। তাই আমি সব কিছু ভিডিও করতে থাকি। ভিডিও করতে করতে আমার নিজের মতো করে সব ব্যবস্থা করতে থাকি। এইদিকে সমুদ্রের ধারে অস্ত্র বোঝাই করা বাক্স নামাতে থাকে। ওই সব কিছুই আমি রেকর্ড করে নেই। কিছুক্ষণ পর ওখানে পুলিশ আসে। পুলিশ আসাতে ওদের মধ্যে বন্দুকযুদ্ধ হতে থাকে। এতে করে ওদের মধ্যে অনেক লোকই মারা যায়, আবার অনেক লোকই জাহাজে করে পালিয়ে যায়। ওরা পালিয়ে গেলে আমি ওখানে আসি। আমি ওখানে আসতেই, এই ছেলে, কে তুমি? হাত উপরে তুলে এইদিকে আয়। গুলি করবেন না, আমি একজন রিপোর্টার। কি, তুই রিপোর্টার? তাহলে এভাবে মুখ কেন বেঁধে রেখেছিস? এই দেখুন আমার কার্ড, এই এবি চ্যানেলে কাজ করি। ওই চ্যানেলের কার্ড দেখে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, এটা বলো, তুমি কি করে এখানে আসলে? কি যে বলেন না স্যার, আমি তো আপনাদের কল দিয়ে এখানে আসতে বলেছি। আমাদের কল দিয়ে তুমি আসতে বলেছিলে? জি, আমি আসতে বলেছিলাম। বিশ্বাস না হলে ওই নাম্বারে কল দিলেই বুঝতে পারবেন। তাহলে এটা বলো, তুমি কি করে জানতে এখানে এই রকম কাজ হচ্ছে? তা জানাটা কি দরকার? এখানে যা হচ্ছে তা আপনি উদ্ধার করেছেন, এটাই অনেক। আমার দরকার রিপোর্ট করা, আমি তাই করছি। কিন্তু তোমার সাথে ক্যামেরাম্যান ও ক্যামেরা কিছুই তো দেখছি না। ওই যে ক্যামেরা লুকানো, আর আমার ক্যামেরাম্যান লাগে না। আমার সব রেকর্ড করা শেষ। আমি তাহলে এখন আসি স্যার। এইদিকে ডন খবর পেয়ে যায়, ওর অস্ত্র পুলিশ জব্দ করে নিয়েছে ওই রিপোর্টারের সাহায্যে। ওই রিপোর্টারকে তো আমি কখনোই ছাড়বো না। আমি ওখান থেকে মোবাইল নিয়ে চলে আসি হোটেলে। ওখান থেকে ভিডিওটা এডিট করে, কেননা কিছু অপ্রয়োজনীয় সিন ওইগুলো ডিলিট করে দেই। এরপর আমি এখানে ভয়েস সেট করে সরাসরি ভিডিওটা দিয়ে দেই নিউজ চ্যানেলে। ওখানে ভিডিও পেয়ে ওরা এই ভিডিওটা নতুন করে আপলোড করে দেখাচ্ছে। এতে করে আগের থেকেও অনেক লোক ওদের চ্যানেল ফলো করতে থাকে। এইদিকে দিন যতই যাচ্ছে আমার কাজ ততই ভালো হচ্ছে। এইদিকে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আমি আজকে আরও একটা ভিডিও নিয়ে অফিসে আসি। তবে এই 1 মাসে আজকে আমি অফিসে আসতেছি, তাই অফিসে ঢুকতে গিয়ে রাস্তা হারিয়ে ফেললাম, কেননা কোন রুম কোন দিকে তা ভুলে গিয়েছি। কিছুক্ষণ পর আমি চলে আসি চেয়ারম্যানের রুমে। ওখানে দরজা হাত দিতেই দরজা খুলে যায়। আমি ভিতরে গিয়ে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলি। উনি আমার কাজে অনেক খুশি হয়, তাই উনি আমাকে $5,000 বেতন দেয়। সত্যি আকাশ, আমি তোমার কাজে অনেক খুশি। তোমার জন্য আগে থেকেও আমার চ্যানেলের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু মিটিং শেষ করে আসছি। স্যার, আমিও কি আসবো? তা লাগবে না, তুমি শুধু 5 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। এদিকে চেয়ারম্যান স্যার চলে যায় মিটিং রুমে। অন্যদিকে আমি রুমটা দেখতে থাকি। এইদিকে আমি ওয়াশরুমে যাব, তাই দরজা খুলতেই একটা মেয়ে চিৎকার করে ওঠে। মেয়েটার চিৎকার শুনে আমি ওর মুখ চেপে ধরি। এই এই যে এইভাবে চিৎকার কেন করছেন? মেয়েটা চোখের ইশারায় ওর মুখ থেকে হাত সরাতে বলছে। আমি হাত সরিয়ে নেই। তোর সাহস কি করে হয় এই ওয়াশরুমে আসার, তাও আমাকে এই অবস্থায় দেখে নিয়েছিস? দেখুন দোষ তো আপনার, দরজা লক না করে আপনি এখানে গোসল করছেন। এটা বাড়ি না অফিস যে এখানে গোসল করবেন। আমি এখানে যা খুশি তাই করব, তাতে আপনার কি? তাছাড়া আপনি কোন সাহসে এই রুমে ঢুকেছেন? এত কথা না বলে জামা পরে বাইরে আসেন। এই রকম অবস্থায় অন্য কেউ দেখলে আপনার তো। আমার কথায় ইরা ওর দিকে তাকিয়ে দেখে টাওয়েল নিচে পড়ে গেছে। ইরা একটা চিৎকার দিয়ে আমাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়। এইদিকে আমি উঠে দেখি আমার শার্টের কিছুটা ভিজে গেছে।
কেননা ইরার শরীরে থাকা পানি আমার শার্টে লেগে আছে। তাই আমি রুমে এসে বসে থাকি। কিছুক্ষণ পর চেয়ারম্যান স্যার রুমে আসে। আকাশ, তোমার শার্ট ভেজা কেন? স্যার, ওই কিছু না, একটু পানি লেগে গেছে। কিন্তু এখানে পানি কই থেকে আসবে? আরে স্যার, এখান থেকে। তো তুমি যেন কি বলছিলে? এদিকে আমি বুঝতে পারি মেয়েটা বের হলেই সমস্যা হতে পারে, তাই আমি ওখান থেকে বের হয়ে আসি তাড়াতাড়ি। এইদিকে ইরা বের হয়ে, এই রুমে একটা ছেলে ছিল, ওই ছেলেটা কোথায়? ও তো অনেক আগেই বেরিয়ে গেছে। কিন্তু তুই ওই ছেলের কথা কেন জিজ্ঞাসা করছিস? এত কথা জানতে চাইনি আমি। তুমি এক্ষুনি ওই ছেলেকে এখানে আসতে বলো, অনেক তাড়াতাড়ি করো। ও তো অফিসে কাজ করে না। বাহ, অফিসে কাজ করে না সেখানে তুমি ওই ছেলেকে এই রুমে বসিয়ে দিয়ে কোথায় গিয়েছে? আরে আমি তো মিটিং রুমে গিয়েছি। তুমি ওর নাম্বারটা আমাকে দাও। কিছু হয়েছে কি? হয়ে থাকলে আমাকে বল। তুমি ওই ছেলেকে কল দিয়ে এই রুমে আসতে বলো। ইরার কথায় চেয়ারম্যান আমাকে কল দিয়ে ওনার রুমে আসতে বলে। আমি নিচ থেকে আবারও উপরে উঠে ওনার রুমে আসি। স্যার, চলেই তো যাচ্ছিলাম, তাহলে কেন আবার ডেকেছেন? আমি না, ও ডাকতে বলছে। ইরার দিকে ইশারা করে। এইদিকে আমি ইরার দিকে তাকিয়ে আছি। দেখি ইরা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। দেখুন স্যার, আমার কোনো দোষ নাই। আমি যেই কথাটা বলার আগেই ইরা দৌড়ে এসে আমার মুখ চেপে ধরে। ওই, আপনি একদম চুপ থাকেন। আপনাকে কি আমি বলেছি মুখ খুলতে? বলতে কি একটু লজ্জা করে না বাবার সামনে মেয়ের? ইরা, কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বু, তার আগে বলো এই ছেলেটি কে? এই ছেলেটি আমাদের এখানে কাজ করে, তাও 1 মাস হয়েছে। কি? 1 মাস ধরে আমাদের এখানে কাজ করে আর আমি ওকে এখন দেখছি? আসলে ও তো অফিসে আসে না, তাই তুই দেখছিস না। কেন তুমি ওকে বেতন দিচ্ছ অথচ ও অফিসে আসে না? এটা ঠিক বুঝলাম না আব্বু। স্যার, আমি স্যার বলাতে ওনারা দুইজনই কথা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকায়। কি হয়েছে আপনার? আপনারা কথা বলেন, আমি না হয় চলে যাচ্ছি। আপনি চুপ করে বসুন। আব্বু, তুমি বাহিরে যাও, ওনার সাথে আমার কথা আছে। ইরার আব্বু রাশেদ চৌধুরী রুম থেকে চলে যায়। উনি চলে যাওয়ার পর, আচ্ছা, ওয়াশরুমের দরজা নক করে ঢুকতে হয়, তা কি আপনি জানেন না? ওয়াশরুমের দরজা বন্ধ করে গোসল করতে হয়, তা কি আপনি ভুলে গেছেন? এটা আমার আব্বুর অফিস, তার উপর এটা ওনার পার্সোনাল রুম। আমি মাঝে মাঝে সময় পাই না বলে এখানে এসে গোসল করি। কিন্তু আপনি দরজা নক না করে আমার সবকিছু ইচ্ছে করছে আপনার চোখ দুটো। চোখ না থাকলে আমি আপনাকে তো আজকে এত সুন্দর করে দেখতে পেতাম না। কি? তবে আপনার তিলটা কিন্তু অনেক সুন্দর। এইদিকে আমি চলে আসি। অন্যদিকে ইরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কেননা ইরার শরীরে 2টা তিল আছে, একটা ঠোঁটে আরেকটা না থাক। আপনাদের সব কথা না জানলেও চলবে। ইরা তিলের কথা শুনে লজ্জা পেয়ে ওর কেবিনে চলে যায়। এইদিকে আমি আজকের দৃশ্য মনে পড়তেই হাসি দেই, কেননা যা না দেখার কথা ছিল তাই দেখে নিলাম। এদিকে আমি আবারও কাজ করতে থাকি। এইদিকে ইরা ওর আব্বুর কাছে আসে। আব্বু, একটা কথা ছিল। কি কথা? ওই ছেলেটাকে তুমি ওকে এমন ভাবে কাজ করতে কেন বলো? অফিসে না এসে ও কি কাজ করে তাই তো বুঝলাম না। তাহলে শুন, ওর নাম আকাশ, ও বাংলাদেশে থাকে। ওখান থেকে ওকে এনেছি। ওর সাথে এরকম কাজ হওয়ার শর্ত দিয়েছি। ও প্রয়োজন ছাড়া অফিসে আসবে না। যাও আসলো, আমার সব দেখে নিল। তারপর ও নিজের মতো করে কাজ করে। তবে ছেলেটা অনেক ভালোই কাজ করে, তুই ভাবতেও পারবি না। তবে ওর কাজে অনেক রিস্ক আছে। আব্বু, আমি ওই ছেলেটার সাথে কাজ করব। এই হয় না ইরা, ওই ছেলের সাথে থাকলে তোরও বিপদ হতে পারে। তাহলে ওই ছেলেটার কি হবে আব্বু? ওই ছেলেটার কাজ হচ্ছে এটা, তুই ওর সাথে থাকলে তোর বিপদ হতে পারে। দেখো, আমি এত কিছু জানতে চাই না। আমি ওই ছেলেটার সাথে কাজ করব, এই কথা ওই ছেলেকে বলে দাও এখন। তুই যা, আমি বলে দিব। এইদিকে বিকাল হয়ে আসে। আমি আমার ডিউটি করে চলে আসি হোটেলে। ওখানে চেয়ারম্যান স্যারের কল পেয়ে আমি ওনার সাথে কথা বললাম। ওনার জোরাজুরিতে আমি রাজি হয়ে যাই। দেখুন স্যার, আপনি এত করে বলছেন তাই রাজি হচ্ছে, কিন্তু আপনার মেয়ের কতটুকু আমি বিপদ থেকে আগলিয়ে রাখতে পারবো তা জানি না। সমস্যা নেই, তাহলে কাল থেকে ওকে তোমার সাথে কাজ করার জন্য পাঠিয়ে দেব। কাল না, 2 দিন পর। ওকে, তাহলে তাই হবে। এইদিকে রাত হতেই একে ও রাস্তানায় চলে আসে। ওখানে এসে বলে,
তাহলে বলো, আজকের খবর কি? ডনের মাল নাকি পুলিশে গ্রেপ্তার করে নিয়েছে? জি বস, ঠিকই শুনেছেন। এই রিপোর্টটা ভালো কাজ করেছে, কেননা ওর জন্য ওই আর্মসগুলো ডনের কাছে পৌঁছায়নি, নয়তো ও আরও শক্তিশালী হয়ে যেত। কিন্তু বস, ওই রিপোর্টটা এই তথ্যগুলো পায় কোথায় সেটাই বুঝতে পারছি না। সেসব জেনে আমাদের কোনো কাজ নাই। এখন কয়েকজন রেডি হতে বলো, আমরা এখনই মিশনে যাব। কি বলছেন এখনই? কেন, কোনো সমস্যা আছে কি? না বস, কিন্তু আপনি তো কখনো মিশনে যান না, তাই একটু অবাক হলাম। এখন তাহলে মিশনে যাওয়ার জন্য প্রস্তুত করো। তাই করছি বস। এইদিকে আমি আমার লোকজন নিয়ে চলে আসি ডনের লোকেদের মারার জন্য। কেননা ডনের লোকদের যতই মারবে ততই ওরা দুর্বল হতে থাকবে। এভাবে আমি আমার লোকেদের নিয়ে ডনের আস্তানায় হামলা করতে থাকি। এভাবে আমার সাথে পেরে না উঠায় ওখানে অনেক লোকই মারা যায়। কেননা আমি ইচ্ছা করলে কিন্তু ডনের কাছে পৌঁছাতে পারবো না। এর কারণ হচ্ছে ডন কোথায় থাকে তা আমি এখন পর্যন্ত জানি না। ওই মিশন শেষ করে আমি আমার লোকেদের নিয়ে চলে আসি আমাদের আস্তানায়। অন্যদিকে ডনের কাছে খবর চলে যায়। বুঝতে পারছি না আমার সাথে এটা হচ্ছেটা কি। একদিকে ওই রিপোর্টারের, অন্যদিকে এই একে। এরা দুজনেই তো আমার ব্যবসা পুরো লাটে তুলে দিবে। বস, ওই একে অনেক চালাক, কিন্তু এই রিপোর্টারের তো কিছু একটা করতে হবে আমাদের। সেটাই তো দেখছি, কারণ ও যেভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, এতে করে তো ওর খেলা আগে শেষ করতে হবে। ঠিকই বলছেন বস, ওই রিপোর্টারকে থামাতে হবে। আচ্ছা, ওই রিপোর্টার কোন চ্যানেলে হয়ে কাজ করে? বস, এবি চ্যানেলের হয়ে কাজ করে। তাহলে একটা কাজ কর, ওই এবি চ্যানেলের সব ডিটেলস বের কর, তাহলে দেখি ওই রিপোর্টারকে থামানোর কোনো উপায় পাই কি না। চিন্তা করবেন না, আমি লোক লাগিয়ে দিব, ওরা যেভাবে হোক ডিটেলস বের করে দিবে। এইদিকে পরের দিন সকালে আমি বের হয়ে আসি পার্কে। কেননা এই পার্কে কিছু একটা হতে চলেছে যা আমি বুঝতে পেরেছি। তাই সব কিছু নিয়ে রেডি হয়ে থাকি। কিছুক্ষণ পর এই পার্কে কয়েকজন লোক চলে আসে কালো পোশাক ও সাদা পোশাক পরে। ওরা ওখানে এসে নিজেদের মধ্যে ব্যাগ অদল বদল করে চলে যায়, যা আমার ক্যামেরায় রেকর্ড করে নেই। এখানে যে এই কাজটা হবে তা আমি বুঝতে পারিনি, নয়তো অনেক আগেই পুলিশকে বলে দিতাম। এই রেকর্ড আমি আমার চ্যানেলের অফিসে পাঠিয়ে দেই। ওরা এই ভিডিওটা ওদের চ্যানেলে দেখায়। এতে করে অনেক মাফিয়া ও পুলিশ অনেক বেশি সতর্ক হয়ে যায়। অন্যদিকে ডন। এই রিপোর্টার দেখছি আমার ঘুম হারাম করে দিবে। বারবার আমার পিছনে কেন লেগে পড়ে আছে এই রিপোর্টে? বস, শুধু আমাদের না তো, ওই একের পিছনেও তো লেগেছে। মানে কি বলতে চাস? আমাদের লোক যাদের সাথে কাজ করেছিল ওখানে তো একেরও লোক ছিল, কিন্তু ওই রিপোর্টার কি করে এই সব তথ্য পায় সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তোকে যে একটা কাজ দিয়েছি, ওই কাজটার কি হয়েছে? চিন্তা করবে না বস, ওই রিপোর্টারকে থামানোর জন্য পথ পেয়ে গেছি। কি সেই পথ? তাড়াতাড়ি বল। সে পথ হচ্ছে রাশেদ চৌধুরীর মেয়ে। এই রাশেদ চৌধুরী কে? এবি চ্যানেলের চেয়ারম্যান। আমরা যদি ওনার মেয়েকে কিডন্যাপ করি তাহলে চেয়ারম্যানকে বলে ওই ছেলেকে আবার যেখান থেকে এনেছে ওখানে পাঠিয়ে দিতে পারবো, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। তাহলে তাই করো, ওই চেয়ারম্যানের মেয়েকে উঠিয়ে আনার ব্যবস্থা করো। ওকে দিয়েই সব কিছু করতে হবে। এইদিকে আমি আমার কাজ করতে থাকি। অন্যদিকে ইরা আজকে অফিসে এসেছে। ওর কেবিনে বসে পড়ে। সাথে ওদের অফিসে আগের মতো কাজ চলতে থাকে। এদিকে দুপুরবেলায় ডনের লোক বসে বসে কখন ইরা বের হয় আর কখন ওকে কিডন্যাপ করতে পারবে। দুপুরবেলায় ইরা বের হয়ে এলো, কেননা ইরা এখন ওর বাসায় যাবে। তাই ইরা নিচে নেমে আসে। ইরা গাড়িতে উঠে চলে আসে অফিস থেকে। পথের মধ্যেই ডনের লোক ইরার গাড়ির সামনে গাড়ি রাখে। এতে করে ইরা রাগে গাড়ি থেকে বের হয়। ওই, এইভাবে কেউ গাড়ি চালায়? এতটুকু কমন সেন্স কি তোদের নেই? আমাদের যদি কমন সেন্স থাকতো ম্যাডাম, তাহলে কি এইভাবে করতাম? কি বুঝাতে চান? তাছাড়া আপনারা এতজন লোক কেন এখানে? সবার কোমরে গুলি কি? কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসো, নয়তো এখানে মেরে দিব। দেখুন, আমাকে মারবেন না প্লিজ। চুপচাপ গাড়িতে ওঠ। ওরা ইরাকে জোর করে গাড়িতে ওঠায়। গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসে ওদের আস্তানায়। এইদিকে বিকাল হয়ে গেল। ইরা এখনও অফিস থেকে বাসায় না আসায় ইরার আব্বু কল দিয়ে যাচ্ছে, কিন্তু এতে করে কোনো কাজ হচ্ছে না। ইরার ফোন বরাবরের মতো বন্ধ। এইদিকে
ইরার আব্বু অনেক চিন্তিত, কেননা ওনার একমাত্র মেয়ে যদি কোনো বিপদ হয়ে যায়, তাই উনি আমাকে কল দেয়। হ্যাঁ স্যার, বলেন। আকাশ, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আকাশ। আপনার মেয়ে? ওই দিন আমার কেবিনে যাকে দেখলে। মনে পড়েছে। কখন থেকে খুঁজে পাচ্ছেন না? ও দুপুরে খেতে গিয়েছিল, এখন পর্যন্ত আসেনি। আমি বাড়িতেও কল দিয়েছি, ওর বাড়িতেও যায়নি ও। তার উপর ওর নাম্বারটাও বন্ধ। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনি তাহলে পুলিশকে জানান ব্যাপারটা। তুমি একটু অফিসে আসো আকাশ। স্যার, আমি তো একটা মিশনের কাজে আছি। এখানে আমার মেয়ে বিপদে, তুমি মিশন নিয়ে পড়ে আছো? স্যার, শান্ত হন। আগে দেখুন কেউ কল দেয় কিনা, কেননা কল দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তাই করছি। এদিকে আমি আমার মিশনে আছি, কেননা আজকে এখানে কয়েকজন মেয়েকে অন্য দেশে পাচার করবে, তাই আমি বসে আছি ওদের বাঁচানোর জন্য। এদিকে কিছুক্ষণ পর ইরার আব্বুর নাম্বারে কল আসে, তাও একটা অচেনা নাম্বার থেকে। কে বলছেন? আমি ডনের ডান হাত বলছি। জি বলুন, আপনারা আমাকে কেন কল দিয়েছেন? কারণ আপনার মেয়ে এখন আমাদের হাতে, ওকে একটা শর্তে আমরা ছেড়ে দিব। জি বলুন, কি শর্ত? আপনার চ্যানেলে একটা ছেলেকে আপনারা এনেছেন, ওই ছেলেকে আমাদের অনেক ক্ষতি করেছে, তাই আপনি যদি তাড়াতাড়ি এই ছেলেকে দেশের ফিরিয়ে দেবেন, তত তাড়াতাড়ি আপনার মেয়েকে ফিরে পাবেন। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন। আমি ওই ছেলেকে আজকের দিনের ভিতরে পাঠিয়ে দেবো। প্লিজ আমার মেয়েকে কিছু করবেন না। এই তো ভালো, তাহলে তাই করেন। ওই ছেলেকে এয়ারপোর্টের ভিতর দিয়ে নিয়ে আসবেন। ও যখন ওর দেশে গিয়ে ফিরবে, তখন আপনার মেয়েকে ফিরে পাবেন। আচ্ছা, আমি এখন ওই ছেলেকে ওর দেশে পাঠিয়ে দেব। তাহলে তাই করেন। ইরার আব্বু অনেক চিন্তিত হয়ে পড়ে, তাই উনি আমাকে কল দিয়ে সবটা জানায়। আমি সবটা জেনে, দেখুন, আমার জন্য আপনার মেয়ের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। শুধু এতটুকু বলবো, আমি এই মিশনটা শেষ করে আসব। শেষ না করে আসলে হয় না। স্যার, আপনার কাছে যেমন আপনার মেয়ের জীবনটা দামি, ঠিক এখানেও অনেক মেয়ে আছে যারা ওদের পরিবারের কাছে দামি। তাহলে তাই করো। এইদিকে কল কেটে দিয়ে আমি অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর ওরা মেয়েদের নিয়ে আসে, তবে খুবই অল্প সংখ্যক লোক, তাই আমি ভিডিও রেকর্ড করছি, কারণ লাইভ দেখালে অনেক অসুবিধা হবে সেজন্য। এইদিকে ওরা একে একে মেয়েগুলোকে গাড়ি থেকে নামাতে থাকে। আমি দূর থেকে গুলি করে গাড়ির চাকাগুলো নষ্ট করে দেই, যাতে করে কোনো গাড়ি বের হয়ে যেতে না পারে। এইদিকে একে একে মেয়েগুলোকে নামাতে থাকে। আমি বাকি লোকেদের গুলি করে মেরে ফেলি। আরও 5 থেকে 6 জন আছে যাদের কাছে কোনো বন্দুক নাই, তাই আমি ওখান থেকে বের হয়ে আসি এবং বাকি লোকদের মারতে থাকি। ওদের মেরে আমি ওই মেয়েগুলোকে উদ্ধার করি। ওখানে 5 জন মেয়ে ছিল, আমি ওদের চেহারা দেখতে পাচ্ছি। ওদের মধ্যে ইরাও ছিল। ইরাকে দেখে আমার কিছুটা প্রাণ ফিরে এলো, কেননা আমি এখান থেকে চলে গেলে ইরাকে অনেক মিস করতাম। সেজন্য ইরাকে পেয়ে আমি না চাইতেও জড়িয়ে ধরি। আমি তোমাকে কোথাও হারাতে দেব না। কিন্তু ইরার জ্ঞান না থাকায় আমার গাড়িতে করে বাকি মেয়েগুলোকেও উঠিয়ে হাসপাতালে নিয়ে আসি। ওখানে সবার ট্রিটমেন্ট চলতে থাকে, কেননা ওদের ড্রাগস দেওয়া হয়েছিল, তাই সবাই অজ্ঞান হয়ে আছে। ডক্টর ইঞ্জেকশন দিতেই সবার জ্ঞান ফিরে আসে। ওদের জ্ঞান ফিরতেই ওরা আমার সামনে এসে জড়িয়ে ধরে মেয়েগুলো, সাথে আমাকে ধন্যবাদ দেয়। এরপর ওই মেয়েগুলোকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়, এতে করে ওদের পুলিশ নিজ দায়িত্বেই ওদের বাড়িতে পৌঁছে দেবে। এদিকে আমি ইরার দিকে তাকিয়ে দেখি ইরা ভুরুকুচকে তাকিয়ে আছে। আরে ম্যাডাম, আপনি কি এখানে বসে থাকবেন নাকি যাবেন এবার? যাব তো। তার আগে এটা বলুন, মেয়েদের সাথে কোলাকুলি করতে অনেক ভালো লাগে আপনার, তাই না? বিশ্বাস করুন, আমি চাইনি এমন কিছু। ওরা যে এমনটা করবে তা তো আমি ভাবতেও পারিনি। তাহলে চলুন, এবার বাসায় যাব। আব্বু অনেক চিন্তিত। হ্যাঁ চলুন। আমি ইরাকে গাড়িতে বসিয়ে ওদের বাড়িতে পৌঁছে দেই। বাড়ির ভিতরে ঢুকে, আপনাকে তো কিছু দেওয়া হলো না। কি দিবেন? ওই মেয়েগুলো তো কোলাকুলির সাথে চুমুও দিয়েছে, তাই আমি ভাবছি স্পেশাল কিছু দিব। স্পেশাল বলতে? এদিকে ইরা আমার কাছে আসে, আমাকে জড়িয়ে ধরে, সাথে আমার ঠোঁটে কিস করে। ইরা যে এমনটা করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। এটাই ছিল স্পেশাল। এখন চলুন বাড়িতে। আমরা বাড়িতে ঢুকে যাই। রাশেদ চৌধুরী ইরাকে দেখে জড়িয়ে ধরে। তুই এসেছিস? আমি তোর জন্য কত অপেক্ষা করেছি, তা তো তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে এলি কি করে? পিছনে তাকালেই বুঝতে পারবে। ইরার আব্বু পিছনে তাকিয়ে আমাকে দেখে। উনি আমার কাছে এসে আমাকেও জড়িয়ে ধরে। সত্যি আকাশ, আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না আকাশ।
এটা আমার কর্তব্য ছিল। আমি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। এখন তাহলে আমি আমার দেশে ফিরে যাই। আপনার দেশ মানে? হ্যাঁ ইরা, যারা তোকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে বলেছিল ওকে যদি দেশে ফিরিয়ে না দেয় তাহলে তোকে আর ফিরিয়ে দিবে না। এখন তো আমি ফিরে এসেছি, তাই ওনাকে কোথাও যেতে হবে না। কিন্তু আমি থাকলে তো আপনার বিপদ হতে পারে, সেজন্য আমি চলে যাওয়াটাই ভালো হবে। আপনাকে কোথাও যেতে হবে না। আজকে অনেক রাত হয়েছে, আপনি আজকের রাতটা এখানেই থাকেন। বেশি প্রয়োজন হলে সকালে যেতে পারবেন। আকাশ, আমার মেয়ে যেহেতু এত করে বলছে তাহলে আজকের রাতটা থেকে যাও। ঠিক আছে স্যার, আমি এখানে থাকবো। শুনে ইরার মুখে হাসি ফুটে ওঠে। ইরা আমাকে একটা রুমে নিয়ে যায়। ওখানে রুমটা নিজ হাতে গুছিয়ে দেয়। রুম কি আপনি গোছান সব সময়? না, কাজের লোক আছে। তাহলে এখন যে আপনি... এটা কোনো ব্যাপার না, আপনার জন্য তো এটুকু করাই যায়। তা বলেন। আচ্ছা, আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আপনি ফ্রেশ হতে হতে আমি চলে আসব। এইদিকে ইরা খাবার আনার জন্য নিচে যায়। আমিও ফ্রেশ হতে যাই। কিছুক্ষণ পরে ইরা খাবার নিয়ে আসে। এই নিন, খান। আমি খাবার খেতে হাতটা বাড়াতেই ইরা দেখতে পায় আমার হাতে ব্যান্ডেজ, কেননা তখন মারামারি করার সময় কেটে গেছে। আপনাকে এত কষ্ট করতে হবে না, দিন, প্লেটটা আমার কাছে দিন। ইরা প্লেট ওর কাছে নিয়ে আসে। আমি খাটে হেলান দিয়ে বসে আছি। ইরা আমার সামনে বসে আছে। ইরা খাবার তুলে আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? আমার হাতটা কি সুন্দর না, নাকি খেতে ইচ্ছে করছে না, কোনটা? আসলে কখনো কারো হাতে খাইনি, সেই জন্য। আপনি নিজেও কিছু খাননি এখনো? তাহলে আপনার হাত ঠিক হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। আমি আপনার হাত ভালো হয়ে যাওয়ার পর্যন্ত আপনাকে এভাবে খাইয়ে দিব। তাই কোনো কথা না বলে খেতে থাকেন, চিন্তা করবেন না, আমি নিজেও খেয়ে নিব। এইদিকে ইরার আব্বু আমাদের মাঝে হওয়া সব কথাই শুনে ফেলে। উনি তখন কিছু বলেনি। এইদিকে ইরা আমাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষ হলে আমাকে শুইয়ে দিয়ে ইরা চলে যায় ওর রুমে। এইদিকে ডন তো রেগে পুরোই আগুন। ভেবেছিলাম একটা, কিন্তু এখন হয়ে গেল আরও একটা। সেটাই তো ভাবছি বজ, কি করে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কি চাইলাম আর কি হয়ে গেল। তাই তো ভাবছি, ছেলেটাকে যতটা সাংঘাতিক ভেবেছি, এই তো দেখি তার থেকেও সাংঘাতিক। বস, এখন কি করব? ওই রিপোর্টার তো কাউকে ছাড় দিচ্ছে না। তাহলে ওই ছেলের দুর্বল জায়গা আমাদের হামলা করতে হবে। তাই খবর নেই কোথায় ওর দুর্বল জায়গা। ঠিক আছে বস, তাহলে তাই করছি। এইদিকে পরের দিন আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হয়ে এসে দেখি ইরা নাস্তা নিয়ে বসে আছে। এতক্ষণ লাগে আসতে? আমি সে কখন থেকে বসে আছি। হাতের জন্য একটু তো সময় লাগবে। নিন, এখানে বসুন, আমি তোমাকে খাইয়ে দিব। আমি কোনো উপায় না পেয়ে বসে পড়ি। ইরা নিজেও খাচ্ছে, আবার আমাকেও খাইয়ে দিচ্ছে। এভাবে 2 দিন কেটে যায়। এখন ইরা আমার প্রতি আমি ইরার প্রতি দুজনেই অনেক দুর্বল হয়ে গেছি। এই কয়েকদিনে ইরার আব্বু অনেক কিছু লক্ষ্য করে। উনি শুধুমাত্র আমার যাওয়ার অপেক্ষায় আছে, কেননা আমি হোটেলে চলে গেলেই উনি ইরার সাথে কথা বলবে, সেই জন্য। এইদিকে 3 দিনের দিন আমি সুস্থ হয়ে গেলাম। আমি হোটেলে চলে আসি। ওখানে আমি ইরার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকলাম। এইদিকে ইরা ওর আব্বুর সাথে অফিসে আসে। ইরার আব্বু ইরাকে ওনার কেবিনে আনে। ইরা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা আব্বু? তুই কি আকাশকে পছন্দ করিস? হঠাৎ এই প্রশ্ন? ভালোবাসিস কিনা তা তো বল। কিছুটা তো বাসি। কিন্তু এরা, তুই কি ভুলে গেছিস ওই ছেলেটা কত সাংঘাতিক কাজ করে বেড়ায়? এতে করে ওকে বিয়ে করলে তোর জীবনটা না নষ্ট হয়ে যায়। তার জন্য আমার চিন্তা হয়। আমি যদিও বিপদে পড়ি, ও আছে আমাকে বাঁচানোর জন্য। তাছাড়া ও আমাকে ভালোবাসে কি না তা তো জানি না। যদি ভালোবাসে তাহলে আমি ওকে বিয়ে করব। তবে তুমি কিন্তু ওর সাথে এই নিয়ে কোনো কথা বলতে পারবে না যে আমাকে ভুলে যেতে, ঠিক আছে তো? আচ্ছা, বলবো না। তুই তো ওর সাথে কাজ করতে চেয়েছিলি। হ্যাঁ, তা তো করতে চেয়েছি, কিন্তু সে কোথায়, দেখতেই তো পাচ্ছি না। তাহলে আমি ওকে অফিসে আসতে বলি, তাহলে না হয় তুই ওর সাথে বেরিয়ে যেতে পারবি। আব্বু, তুমি তাহলে তাই করো। এইদিকে ইরার আব্বু আমাকে কল দিয়ে অফিসে আসতে বলে। আমি
অফিসে আসার পর ইরাকে পাঠিয়ে দেয় আমার সাথে। ইরা ও আমি একটা গাড়িতে বসে আছি। ইরা শুধু ভাবছে এত দামি গাড়ি আমার কাছে কি করে আসবে। কিছুক্ষণ পর একটা জঙ্গলে চলে আসি, তবে ইরা একটু ভয় পাচ্ছে না, তাই আমি কিছুটা অবাক হই। কি হলো, আপনার ভয় করছে না? ভয় কেন করবে? আর আমাকে আপনি না করে তুমি করে বলবে? আচ্ছা বলবো, এখন আমার সাথে চলো, ভিতরে যেতে হবে। আমাকে একা পেয়ে পায়দা তুলবেন নাকি? কি, মাথা ঠিক আছে? তা ভরসা না করতে পারলে আমার সাথে এসেছেন কেন? তাহলে একটা কাজ করি, আমরা এখনই বিয়ে করে ফেললি, তখন যা খুশি করেন, কোনো আপত্তি থাকবে না। বুদ্ধিটা কেমন দিলাম? তোমাকে মানসিক হাসপাতালে নিতে হবে, আর না হয় তুমি এখানে থাকো, আমি ভিতরে যাচ্ছি। আসলে অনেক লেট হবে, গাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করো। না থাক, তোমার সাথেই আসবো। তা আমি যদি উল্টো পাল্টা করে বসি তখন? করলে কি করব? যা চাইবেন দিয়ে দেব, কোনো কিছুতে না করব না। দরকার হলে আমি নিজে সব কিছু খুলে। কথাটা শেষ করার আগেই ইরার গালে একটা থাপ্পড় দেই। এতে ইরা কান্না করতে থাকে। আমি অনেক কিছু বুঝিয়ে কান্না থামাই। একদম চুপ, আশেপাশে কেউ শুনবে, তাই কান্না না করে আমার সাথে আসবে। আমি ওরকম ছেলে না যে মেয়েদের অসহায়ত্বের সুযোগ নেব, তাই কথা না বলে আসো আমার সাথে। এদিকে ইরা গালে হাত দিয়ে হাঁটতে থাকে আর মনে মনে আমাকে গালি দিচ্ছে, যদিও আমি শুনতে পাচ্ছি, কেননা কিছু কিছু গালি অনেক জোরেই মুখ ফসকে বেরিয়ে আসতেছে। আমরা একটা ছোট্ট কুয়োর পাশে এসে থামলাম, কেননা এই কুয়োটা আমার কাছে রহস্যময় মনে হচ্ছে, তাই আমি ইরাকে নিয়ে ওই কুয়োর থেকে দূরে শুয়ে আছি। আমরা দুজনেই পাশাপাশি শুয়ে আছি। এইদিকে ইরা তো আমার দিকে তাকিয়ে আছে, আর আমি কুয়ার দিকে। এভাবে 20 মিনিট পর কুয়ার ভিতর থেকে কিছু একটা বের হয়ে ঘরের মতো, ওখান থেকে কয়েকজন মানুষ বের হয়। ওরা বের হলে ওপর থেকে একটা দড়ি আসে, ওরা দড়ি বেয়ে হেলিকপ্টারে উঠে যায়। আমি সব কিছুই রেকর্ড করে নেই। ওরা চলে যেতেই ঘরটা আবারও ভিতরে তলিয়ে যায়। এইদিকে আমি ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসি, কেননা ওখানে ঢোকার কোনো রাস্তা নাই। সেই জন্য ভিতরে কিভাবে যাব তাও জানি না, আর গেলেও ওদের সাথে আমি মোকাবেলা করতে পারবো না। তাই ওখান থেকে এসে গাড়িতে বসলাম এবং এই ভিডিওটা পাঠিয়ে দিই অফিসে। এইদিকে ইরা সারাদিন আমার সাথেই থাকে, এতে করে আমাকে অনেক ভালো করে জানতে পারে। একটা কথা বলবো? কি কথা? তোমার কি কোনো জিএফ আছে, অথবা আগে কি কখনো ছিল? কাজের কথা থাকলে বলেন, এইসব কথা বলে কি করবেন? না, আসলে এমনি জানতে চেয়েছি। তাহলে চুপচাপ বসে থাকেন। আমি এখন হোটেলে যাব, তাই আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি যাব। আচ্ছা, দুজনে একসাথে হোটেলে যাই। ইরার জোরাজুরি করাতে আমি ওকে নিয়ে চলে আসি হোটেলে। ইরা রুমে ঢুকে দেখে সব রকমের হাতিয়ার এখানে, সবগুলো কেমন জানো। এত ভালো করে না তাকিয়ে চলেন, আমার হয়ে গেছে। এত তাড়াতাড়ি? আমরা ওখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে বেরিয়ে পড়ি। এইদিকে আমরা খাবার খেয়ে বেরিয়ে যাই। কিছু দূর এসে দেখি কয়েকজন লোক আমাদেরকে ফলো করছে। এখন আমি কি করব বুঝতে পারছি না, তাই গাড়ি জোরে চালাতে থাকি। আমরা একটা ফাঁকা জায়গায় চলে আসি। ওখানে এসে ইরাকে নিয়ে বের হয়ে আসি। এখানে লুকিয়ে থাকবেন, যাই হয়ে যাক না কেন। আমি যতক্ষণ পর্যন্ত আসতে না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু বের হবেন না। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? এখন এইগুলো ভাবার সময় নাই। এই পোশাকটা পরে থাকেন, তাহলে গুলিতে সমস্যা হবে না। আমি ওখান থেকে আসলে একের লোক আমার উপরে গুলি করতে থাকে। এইদিকে আমি গাড়ির কাছে আসি এবং গাড়ি থেকে সব অত্যাধুনিক সব অস্ত্র বের করে পাল্টা আক্রমণ করতে থাকি। ওরা গুলি করতে থাকে, কিন্তু গাড়িতে গুলি এসে লাগলেও গাড়ির কোনো সমস্যা হচ্ছে না। আমি গাড়ির পিছনে থেকে ওদের মারতে থাকি এক এক করে। এদিকে ওদের দুইটা গুলির মধ্যে একটা গুলি গিয়ে ইরার গায়ে লাগে, কিন্তু জ্যাকেটের জন্য ভিতরে ঢুকতে পারিনি, কারণ আমি আগেই জানতাম এখানে গুলি আসতে পারে, তাই আগেই পড়িয়ে দিয়েছিলাম। ওদের মারা শেষ হলে মোটামুটি আমি ওখান থেকে ইরার কাছে আসি। তোমার কিছু হয়নি তো? জ্যাকেটের ভিতর একটা লাগে, আরেকটা গুলি আমার হাতের ব্রেসলেটে লেগে অন্যদিকে চলে যায়। এখন সেজন্য একটু ব্যথা পেয়েছি। চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। তা লাগবে না, ঠিক আছে। আমি এত রিস্ক নিয়ে কাজ কেন করেন? আমি বলি কি, এত রিস্ক নিয়ে কাজ না করলেই তো পারেন। অভ্যাস হয়ে গেছে, এখন চলুন যাওয়া যাক। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আই লাভ ইউ আকাশ।
এইদিকে ইরা এমন কিছু বলবে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন যে সেই কথা বলবে তা বুঝতে পারিনি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? দেখো, আমি ভালো করেই জানি তুমিও আমাকে ভালোবাসো, তাই মিথ্যা বলবে না বলে দিলাম। আই লাভ ইউ টু। ইরা, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ তুমি কোথায় আর আমি কোথায় সেই জন্য। এখন যেহেতু বলে দিয়েছো, তাই আমি চাই তুমি এই চাকরি ছেড়ে দাও, সাথে আমাদের সাথে কাজ করো, তাও চেয়ারম্যান হয়ে। আমার সাথে আমার বাড়িতে, আমার রুমে, আমার সাথেই ঘুমাবে এক বিছানায়। তুমি কি চাও সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক? ওমা, এ কি বলছো তুমি? ঠিকই বলেছি। তাহলে সবাই বলবে যে রাজকন্যা সহ রাজ্য হাতিয়ে নিলাম। ওদের কথা শুনতে হবে না। তাহলে বিয়ের পর আমি এখন যেভাবে আছি ওইভাবেই কাজ করব। ঠিক আছে, করতে পারবে, তবে এত সাংঘাতিকভাবে করতে হবে না। তাই হবে। কিন্তু তোমার আব্বু কি রাজি হবে বিয়েতে? আব্বুকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি হয়েছো, এটাই আমার জন্য অনেক। এখন কেউ আসার আগে চলো এখান থেকে। তোমাকে ডক্টরের কাছে তো যেতে হবে, নয়তো এই হাতে ব্যথা করবে। কিচ্ছু হবে না, এখন চলো আব্বুর কাছে, ওনাকে এই খুশির সংবাদটা তো দিতে হবে। আচ্ছা চলো, আমরা গাড়ি করে চলে আসি অফিসে। অফিসে এসে ইরার আব্বুর কাছে আসি। আব্বু, আমি আকাশকে বিয়ে করব। তুমি যত তাড়াতাড়ি পারো ওর সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর একটা কথা, ও কিন্তু আমাদের সাথে থাকবে। ঠিক আছে ইরা মা আমার, তাই হবে। তাহলে আকাশ, আমি তোমার আর ওর বিয়ে দিয়ে অফিসের দায়িত্ব তোমার উপরে বুঝিয়ে দিব। আমি অফিসের দায়িত্ব নিব না। যদি নেই তাহলে অনেকেই বলবে আমি আপনার ডলার ও সম্পদ দেখে আমি আপনার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছি। তাই আমি চাই না এমন কিছু কেউ বলুক। তাহলে তাই হবে, আমি 2 দিনে তোমার আর ওর বিয়ে দিয়ে দেব। বাংলাদেশ থেকে তোমার কোনো আত্মীয় থাকলে ওনাদের আসতে বলো। তেমন কেউ নেই, আপনি বিয়ের জন্য কাজ শুরু করতে পারেন। ইরাকে এখন আপনার কাছে রাখুন, আমাকে একটা কাজে যেতে হবে। আমিও যাব তোমার সাথে। না ইরা, এখন রাতে, তার উপর জঙ্গল, তোমাকে বিপদের মুখে ছেড়ে আসতে পারবো না। আমি একা কোনো মতে আসতে পারবো, তাই আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এদিকে আমি চলে আসি। অন্যদিকে ইরা ওর বাবার সাথে চলে আসে বাড়িতে। উনি সব কিছুই অ্যারেঞ্জ করতে থাকে। এইদিকে রাতে আমি চলে আসি। অন্যদিকে একে ওর লোকজন নিয়ে বেরিয়ে যায়, কেননা এই শহরে কিছু লোক আছে যারা একের লোকের মতো ঘুরে বেড়ায়। তাই একে এখনও ওইসব লোকেদের নিজ হাতে শাস্তি দেবে, কেননা ওদের জন্যই একের নাম খারাপ হচ্ছে। এইদিকে একে ওনার কাজ শেষ করে। অন্যদিকে আমি জঙ্গলের ভিতরে বসে আছি, কেননা এখন এখানে অনেক বড় একটা স্মাগলিং হবে। তাই আমি ভিডিও লাইভে নিতে পারবো না, কারণ এত রাতে অফিসে কোনো লোক থাকে না। তাই আমি আমার নিজের মাধ্যমে ভিডিওটা লাইভে নেওয়ার চেষ্টা করি, যাতে করে লোকজন তা সরাসরি দেখতে পায়। এইদিকে আজকে ডন ওর লোকেদের সাথে ডিল করবে কি করে একে নামানো যায় তাই নিয়ে। এইদিকে ওরা সবাই চলে আসে, আমিও রেডি হয়ে লাইভে সরাসরি দেখাতে থাকি। এইদিকে ডন, আমি বুঝতে পারছি না ওই রিপোর্টার আসলে কে, কেন ও আমার পিছনে পড়ে আছে, তাই তো বুঝতে পারছি না। সব সময় আমার লোকেদেরই টার্গেট করে। ওই রিপোর্টারের সব তথ্য কি বের করেছিস? বস, ওই রিপোর্টার আমাদের এখানে থাকা সব ছেলেদের পিছনে পড়ে আছে। ওরা যেখানেই যাচ্ছে সেখানে ওই রিপোর্টার ভিডিও করছে, তার সাথে পুলিশ খবর দিচ্ছে। ওই রিপোর্টার কোনো এজেন্ট নয় তো, যে ছদ্মবেশ ধারণ করে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে? কিন্তু তা কি করে হয়? তবে ছেলেটার মারামারি হতে শুরু করে সব কিছুই ভালো জানে। তাছাড়া আজকে সকালে একের লোক ওই রিপোর্টারকে মারতে গিয়েছিল, কিন্তু ওই রিপোর্টার ওকেই উল্টো মেরে ফেলে। ওই রিপোর্টারের মধ্যে কিছু তো স্পেশাল আছে যা আমরা কেউই দেখছি না। বস, ছেলেটা তো বাংলাদেশ থেকে এসেছে, তাই ওখান থেকে কোনো না কোনো ক্লু তো পাবোই। তাই আপনি অনুমতি দিলে আমি বাংলাদেশে যাব। আপনি এখন আমাদের লোকজনকে বলে দেন কিভাবে ওরা চলাফেরা করবে এই নিয়ে। তোমরা আমার হয়ে কাজ করো, তাই তোমরা একটু সাবধানের সাথে কাজটা করো। আমরা যেহেতু বেআইনি কাজ করি, তাই ইচ্ছে করলেও পুলিশকে জানাতে পারবো না। ওই ছেলে কিভাবে কি খবর পায় তা তো আমরা কেউ জানি না। তাই তোমরা কোথাও গেলে খুব সাবধানের সাথে থাকবে, ঘন ঘন জায়গা বদল করবে, এতে করে তোমাদের ওই রিপোর্টার ধরতে পারবে না। তাহলে এখন তোমরা আসতে পারো। ওরা ওখান থেকে চলে আসে। এদিকে আমি ভাবছি যে করেই হোক ওই ছেলেকে বাংলাদেশ থেকে আটকাতেই হবে,
কেননা বাংলাদেশে যদি ও আমার সব তথ্য জোগাড় করে ফেলে। তাই আমি লাইভ অফ করে ওই ছেলেটার পিছু পিছু যেতে থাকি। কেননা ওই ছেলেটা 5 দিনের আগে যেতে পারবে না, কেননা এখনও ওই ছেলেটার পাসপোর্ট নাই। তাই এই কয়েকদিনে আমার বিয়েও হয়ে যাবে, আর হানিমুনে ইরাকে নিয়ে বাংলাদেশে যাব। ওই ছেলেটাকেও মেরে ফেলতে পারবো। ওই দিন আমি হোটেলে চলে আসি 2 দিন পর। আজকে আমাদের বিয়ে হয়ে গেল। আমি অনেক শান্তিতেই আছি, কেননা আমি এখন বর্তমানে ইরাদের বাড়িতেই আছি। তার উপর ইরার মতো একটা ভালো মেয়েকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছি, সেজন্য। এইদিকে ইরা আমাকে বলে, আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? আচ্ছা বাংলাদেশে গেলে কেমন হয়? তাহলে তো ভালোই হবে, তোমার দেশ থেকেও ঘুরে আসা যাবে। তাহলে আমরা কালকেই যাব। কি, কালকে? হ্যাঁ, তুমি সব গুছিয়ে রাখো। আচ্ছা, রাখবো। কথাগুলো ইরা আমার বুকে মাথা রেখে বলছে। অন্যদিকে ইরা বুক থেকে ওঠার সময়ে আমার কপালে চুমু দিয়ে উঠে যেতে গেল। আমি ইরার হাত ধরে টেনে নিজের কাছে আনলাম। টেনে নিয়ে ইরার কপালে একটা চুমু দেই। পরের দিন সকালে ইরা ও আমি দুজনে মিলে ইরার আব্বুর সাথে কথা বলে বাংলাদেশে যাওয়ার জন্য আমরা বিকেলের ফ্লাইটের আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসি। আমরা ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসি গুলশান 1-এ, কেননা এখানে একটা বাড়িতেই আমার বাড়ি ছিল। এছাড়া আমার অনেক কাহিনী আছে যা আপনারা জানতে পারবেন। আমরা গাড়ি থেকে নেমে ভিতরে চলে আসি। ওয়াও, এই বাড়িটা কার? এটা আমার বাড়ি। এত সুন্দর বাড়ি রেখে তুমি? মাঝে মাঝে পরিস্থিতির কারণে যেতে হয়। এখন চলো তোমাকে বাড়িটা ঘুরে দেখাই। এদিকে আমি ইরাকে বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকি। ইরাও বাড়িটা দেখতে থাকে। এটা হচ্ছে আমার বেডরুম। ওয়াও, অনেক সুন্দর, কিন্তু এত পরিষ্কার কিভাবে? না মানে কয়েকদিন না পরিষ্কার করলে তো ময়লা হয়ে যায়, কিন্তু এই তো দেখছি অনেক পরিষ্কার। এখানে কেয়ারটেকার থাকে, ও পরিষ্কার করে। ও, তাহলে আমি ফ্রেশ হতে চাই। আচ্ছা যাও। এদিকে আমি ভাবছি কিভাবে কি করতে হবে। ইরা ফ্রেশ হয়ে আসে। ওই দিন রাত হয়ে যাওয়ায় আমি খাবার আনিয়ে নেই। এইদিকে একটা কল আসে। আমি কলটা রিসিভ করে বললাম, স্যার আমরা চলে এসেছি বাংলাদেশে, তাই আপনাকে কোনো টেনশন করতে হবে না। ইরার সাথে কথা বলেন। এইদিকে ইরার আব্বু ইরার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর অন্তর কল দেয়। বলো, ওই দিকটার খবর কি? ওই লোকটা বাংলাদেশে আজকে সকাল 10টায় আসবে। আমি ওই লোকটার সাথে একই প্লেনে আসতেছি। ভালো করেছো। যদি পারো ওর শরীরে ট্রেকার সেট করে দাও, তাহলে ওকে সহজে খুঁজে বের করতে পারবো। আমি তাহলে চেষ্টা করব। ওকে, সেট করতে পারলে আমাকে নক দিবে। এদিকে আমি ও ইরা ঘুমিয়ে পড়ি। অন্যদিকে অন্তর রাজীবের পিছু পিছু যেতে থাকে। অন্তর রাজীবের কাছে যেতেই ওর গায়ের উপর থেকে নিচে পড়ে যায়, সাথে ট্রেকার ও জুতোর মধ্যে আটকে দেয়। ট্রেকারটা অনেক ছোট, যা রাজীব খুঁজেও পাবে না। অন্তর পড়ে যাওয়াতে রাজীব ওতে নিচ থেকে হাত বাড়িয়ে তুলে নেয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এরপর থেকে দেখে শুনে চলবেন। ঠিক আছে স্যার। পরের দিন সকালে অন্তর ও রাজীব ওরা একসাথেই নেমে আসে। এইদিকে আমি ঘুম থেকে উঠে দেখি ইরা মাথার চুল আঁচড়াচ্ছে। আমি বিছানা থেকে ইরার কোমরের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর ইরা খেয়াল করে, তাই ভুরু কুঁচকে আমার দিকে তাকায়। কি ব্যাপার? কই কিছু না। তাহলে এভাবে তাকিয়ে কেন আছো? এমনি, সুন্দর জিনিস কার না দেখতে ভালো লাগে। তাই বলে এভাবে তাকিয়ে থাকবে নাকি? সব তো তোমারই। আমার দেখেই তো তাকিয়ে আছি, অন্যের হলে তো তাকিয়ে থাকতাম না। হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসো, নাস্তা দিচ্ছি। বাহ, নাস্তা কি তুমি বানিয়েছো? কেন, আমি বানালে কি খাবে না? কি যে বলো না, তুমি বানালে তো আমি ফ্রেশ না হতেই খাওয়া শুরু করব। এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসতেছি। আমি ফ্রেশ হতে চলে আসি। অন্যদিকে ইরা নিচে এসে খাবারটা নিয়ে উপরে চলে আসে। ইরা নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। খাবার খাওয়ার সময় শাকিল কল দেয়। হ্যাঁ বলো। বন্ধু, আমি তো বাংলাদেশে চলে এসেছি। ওই লোকটা পায়ের জুতোর মধ্যে ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। ভালো করেছো। তুমি ওখানকার একটা হোটেলে উঠে পড়ো। বাকিটা আমি যেভাবে বলবো সেভাবে করবে। কোনো ভুল করলে চলবে না কিন্তু। কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া ভালোই হলো তুই আমাকে ওই লোকটার ছবি দেখিয়েছিস, নয়তো আমি ওকে চিনতেই পারতাম না। এখন একটা হোটেলে উঠে যাও, তার সাথে ওই ট্রেকারটা অন করে ওই লোকটা লোকেশন জেনে নাও। তাহলে তাই করব। এইদিকে আমি
অন্তরের সাথে কথা বলে খেতে লাগলাম। আমি ইরাকে খাইয়ে দিচ্ছি, আর ইরা আমাকে। আমাদের দুইজনের খাওয়াই শেষ হয়ে গেল। চলো না ইরা, তোমাকে নিয়ে ঘুরে আসি। তাহলে তো ভালোই হয়, কিন্তু যাব কোথায়? আগে শাহবাগ যাব, ওখানে জাদুঘর ঘুরে তারপর না হয় পার্কে যাব। তাহলে তো খুব মজাই হবে। তুমি ফ্রেশ হয়ে নাও। এদিকে আমি না থাকার কারণে আমেরিকায় এখন ডন ভালোই নিজের কাজ চালিয়ে যাচ্ছে, কেননা এখন ডনের মালামালের উপর কেউ হাত দেওয়ারও সাহস পায় না। এইদিকে ডন রাজীবের কাছে কল দেয়। রাজীব, ওই দিকটার খবর কি? বস, আমি তো একটা হোটেলে এসেছি, কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না, তাই বের হয়ে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একজনের ব্যবস্থা করতেছি। ওই ছেলেটা তোমাকে সাহায্য করবে। আমি ছবি পাঠিয়ে দেব, সাথে তোমার হোটেলে ওকে পাঠিয়ে দেব। তুমি ছবি মিল করে ওর সাথে দেখা করে নেবে। ঠিক আছে বস। এইদিকে আমি ইরাকে নিয়ে বেরিয়ে পড়ি। অন্যদিকে অন্তর ট্রেকার অন করে দেখে রাজীব এখনও হোটেল থেকে বের হয়নি। তাই অন্তর রাজীব যে হোটেলে উঠেছে ওই হোটেলের পাশে এসে বসে থাকে আর রাজীব বের হওয়ার অপেক্ষা করে। এদিকে আমি ইরাকে নিয়ে আসি জাদুঘরের সামনে। ওখানে ইরাকে দেখি ওখানকার কিছু ছেলে ইরার কাছে এসে ওকে টিজ করছে। আমি তখন টিকিটের জন্য গিয়েছিলাম। কিছুক্ষণ পর টিকিট নিয়ে এসে দেখি ইরা চারপাশে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। তাই আমি ওখানে এসেই একটা ছেলেকে দেই একটা থাপ্পড় দিয়ে ইরার কাছে এসে ওর হাতের টিকিট দেই। তুমি টিকিট নিয়ে ওখানে গিয়ে দাঁড়াও, আমি এদের দেখছি। ইরা ওই দিকটা গিয়ে দাঁড়ায়। এই ছেলেকে থাপ্পড় দেওয়াতে ওর বাকি লোকগুলো আসে আমাকে মারার জন্য। আমি ওদেরকে এক এক করে মারতে থাকলাম। ওদের মেরে প্রায় অবস্থা খারাপ করে দিয়েছি। 3 মিনিটে ওখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে আমাকে দেখেই চিনতে পারে। আরে স্যার, আপনি এখানে কবে এসেছেন? আমি এসেছি 2 দিন হলো। এসেছি আমার বউকে নিয়ে। ভেবেছি ওকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাই, কিন্তু এই ছেলেগুলো তা করতে দিল না। তাই ওদের বুঝতে পেরেছি। সেন্টি, ওদের নিয়ে থানায় চলে যাও। আর স্যার, ম্যাডাম কি বাংলাদেশের না আমেরিকার? ও তো আমেরিকার, কিন্তু কেন? স্যার, আপনি তো জানেন অন্য দেশ থেকে পাসপোর্ট নিয়ে বের হতে হয়। তা ম্যাডামের পাসপোর্ট কি আছে নাকি বাসায় রেখে এসেছেন? পাসপোর্ট তো বাসায়। এখন স্যার, আপনার জন্য আর চেক করলাম না, কিন্তু পরের বার ওনার পাসপোর্ট নিয়ে বের হবেন। বুঝতেই তো পারছেন। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে এবার আমি ভিতরে যাই। ঠিক আছে, যান স্যার। এইদিকে আমি ইরাকে নিয়ে ভিতরে আসি। ভিতরে পুরো জাদুঘর ঘুরে দেখতে থাকলাম। ঘোরা শেষ হলে আমি ইরার অনেকগুলো ছবি তুলে রাখি। ওখান থেকে কিছু ছবি ইরার আব্বুকে পাঠিয়ে দেই, কারণ আমি ওনার মেয়েকে এখানে এসে এই শহরটা ঘুরে দেখাচ্ছি নাকি কাজ করাচ্ছি তা তো দেখাতে হবে। উনি ছবিগুলো দেখে অনেক খুশি হয়, কেননা আমি ওনার মেয়েকে খুশিতে রেখেছি, সেই জন্য। আমরা জাদুঘর দেখা শেষ করে চলে আসি রমনা পার্কে। তবে পার্কে ঢোকার আগেই আমরা দুপুরে খাবার খেয়ে নিই। খাবার খাওয়া শেষ করে আমরা পার্কে ঢুকে পড়ি। ওখানে আমরা দুজনে অনেক সময় কাটাই। সময় কাটিয়ে আমরা বাসায় চলে আসি। এইদিকে ডনের দেওয়া ছবির লোকটাকে খুঁজতে রাজীব নিচে নামে। ওখানে নেমে রাজীব ছবির সাথে মিল করে একজনকে খুঁজে পায়। লোকটাকে খুঁজে ওর কাছে যায় এবং নিজের পরিচয় দেয়। এখন যেহেতু রাত, তাই এখন বের হওয়াটাই ভালো হবে। তোমার পরিচয় কী তা আমি জানতে চাই না। আমি যে কাজে এসেছি শুধু ওই সব তথ্য পেলেই আমার হবে। এদিকে রাজীব ওই লোকটাকে নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে অন্তর ওদের পিছু করতে করতে চলে আসে, কেননা ওরা কি করে না করে সব তথ্যই অন্তর জোগাড় করতে থাকে। এইদিকে 3-4 দিন কেটে যায়। আমার এবং ইরার দিন ভালোই যাচ্ছে, কেননা আমি ইরাকে নিয়ে প্রতিদিনই ঘুরতে বের হই, সাথে এই শহরের অনেক কিছুই ঘুরে ঘুরে দেখাই। এদিকে রাজীবও প্রায় অনেক তথ্য জোগাড় করে ফেলেছে, কিন্তু সেই সব তথ্য কতটুকু সত্য তা আমি অন্তরের কাছ থেকে জেনে নেব। এদিকে 7 দিন কেটে যায়। আমেরিকায় আমি না থাকায় অনেক রকমের ক্রাইম বেড়ে যায়। ডন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে, কেননা এই কয়েকদিনে ডন অনেক অস্ত্র আনিয়ে নেয়। এদিকে আমি এখন প্রায় যাওয়ার পথে, তাই আমি ইরাকে বললাম আমরা কালকেই ফিরে যাব। কি বলছো এত তাড়াতাড়ি? কি করব, ওই দিকের তো অবস্থা অনেক খারাপ। তাতে কি, তার জন্য পুলিশ আছে, তোমাকে এ নিয়ে টেনশন করতে হবে না।
তুমি এখন এখানে বসো, আব্বুর সাথে আমি কথা বলবো। আমরা আরো 5 দিন থাকবো, এরপর যাব। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আরও 5 দিন না হয় থাকি। এইদিকে রাতে আমি বেরিয়ে পড়লাম। অন্যদিকে ইরা ঘুমাচ্ছে, কেননা আমি এখন বের হয়ে অন্তরের সাথে দেখা করব। অন্তরের সাথে দেখা করে জেনে নেব রাজীব কি কি তথ্য জোগাড় করেছে। অন্তর, বলো, কি জানতে পেরেছো? ওই লোকটা বেশি কিছু জানতে পারেনি, শুধু জানতে পেরেছি তুই এখানে সাংবাদিক ছিলি, তার সাথে অনেক ডেঞ্জারাস, তোর পরিবারের কেউ নেই, আর তুই কোথায় থাকিস এই ব্যাপারে কিছু জানতে পারিনি। যাক, ভালো হয়েছে। এখন ওই লোকটাকে মেরে ফেলার ব্যবস্থা করো। আমার দেরি হয়ে গিয়েছে, লোকটা তো চলে গিয়েছে। কি, চলে গেছে? এখন তাহলে কি হবে? আরে তেমন কিছু হবে না, তাছাড়া ওই লোকটা যে কাজে এসেছে সেই কাজটা তো মনে হয় হয়ে গিয়েছে, কেননা ও যা যা জানে তা তো মনে হয় ও বসকে বলেও দিয়েছে, তাই ওকে আর মেরে কি করবো। আরে ওই লোকটা হচ্ছে ডনের ডান হাত ছিল। এখন কি যে হবে আচ্ছা বাদ দে, এখন তুই কই থাকিস তাই তো জানি না। পরে বলবো। আচ্ছা, তোর কাজ এখানেই শেষ, তাহলে তুই এখন আসতে পারিস। আচ্ছা যাই তাহলে। এইদিকে অন্তর চলে যায়, অন্যদিকে আমি বাসায় এসে শুয়ে পড়ি। ইরাকে একটুও বুঝতে দেয়নি যে আমি রুমে ছিলাম না। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে রেখেছে, তাই ইরাও উঠতে পারছে না। যখনই আমি অন্যদিকে ফিরে তাকিয়েছি তখন ইরা উঠে যায়। ইরা উঠে ফ্রেশ হয়ে নেয়, ফ্রেশ হয়ে রেডি হতে থাকে, সাথে আমাকেও জাগিয়ে দেয়। আমিও ফ্রেশ হতে চলে আসি। ফ্রেশ হয়ে আসলে আমরা দুজনে বেরিয়ে পড়ি। অন্যদিকে আমরা আজকে হাতির ঝিলে আসব, ওখানে আমরা দুজনে বসে বসে গল্প করছি। অন্যদিকে আমেরিকায় আমার লোক পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, কেননা ডনের লোক এই কয়েকদিনে অনেক কিছুই অন্য দেশ থেকে আনিয়েছে। তাই আমার লোক এখন ডনের লোকেদের যেখানেই পাচ্ছে মেরে ফেলছে, সাথে ডনের লোকও কম না, ওরাও আমার লোকেদের মারতে থাকে। এভাবে চলছিল ওই কয়েকদিনের অবস্থা। এইদিকে ইরার আব্বু কল দেয় ইরার কাছে। কেমন আছো আব্বু? আমি তো ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? তুই নেই, আকাশও নেই, একা একা ভালো থাকি কি করে? তা তোরা কবে আসবি? এই তো 2 দিন পরে। আমরা দুজনে এই কয়েকদিনে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছি। কাল সিলেট যাব আমরা, ওখানে 1 দিন থাকবো, আর বান্দরবন 1 দিন থেকে চলে আসব। পাঠকগণ, আপনারা হয়তো ভাবছেন সিলেট যেতে আসতে তো 1 দিন সময় লেগে যায়, তাহলে আমরা 2 দিনে এত জায়গায় ঘুরবো কী করে? আসলে আমি সিলেট যাব হেলিকপ্টারে করে, ওখানে 1টা দিন থেকে রাতে আবারও হেলিকপ্টারে করে বান্দরবান চলে আসব। ওখানে সারাদিন ঘুরবো, তারপর ওখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে আসব। যেখানে যাবি না কেন সাবধানে থাকবি। আচ্ছা, জামাই কি করে? এই তো আমার কোলে। কথাটা বলে ইরা জিহ্বায় কামড় দেয়, কেননা কাকে কি বলছে তা ইরা নিজেও ভুলে গেছে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, তোরা সাবধানে থাকিস। আচ্ছা আব্বু। ওই দিন আমরা ওখানে কাটাই। পরের দিন আমি ইরাকে নিয়ে চলে আসি সিলেট। এখানে জাফলংয়ের কাছাকাছি একটা এসে নামি। ইরা তো হেলিকপ্টার থেকে নেমে চারপাশে পাহাড় দেখে আশ্চর্য হয়ে যায়। ওয়াও, কি সুন্দর এই জায়গাটা। এখনও তো কিছুই দেখলে না, নিচে চলো, তাহলে আরও অনেক কিছু দেখতে পারবে। ইরাকে নিয়ে নিচে নামতে যাব, কিন্তু ইরা ভয়ে নামছে না। কি হলো, নামো। আমার ভয় করছে, এত নিচে এই জায়গাটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। তা তো হবে। কথাটা বলে আমি ইরাকে কোলে করে নিয়ে নিচে নামাই। ওখানে পানির উপরে পাথরে বসে আমরা কথা বলতে থাকি এবং একজন আরেকজনকে পানি মারতে থাকি। এভাবে দুষ্টুমি করতে করতে আমাদের সময় চলে আসে। তার সাথে ওখানে অনেক ছবি তুলি আমরা। পানিতে অনেক স্রোত থাকায় আমরা কেউ পানিতে নামিনি, তাই নৌকায় করে ঝর্ণা ধারে যাই। ওখানে কিছু দূর হেঁটে আমরা ঝর্ণার কাছে আসি। ঝর্ণার উপরে আমরা দুজনে কিছুটা উঠে ওখানে অনেকগুলো ছবি তুলি, সাথে অনেক মজাও করি। ওই দিনটা আমাদের ওইভাবেই কেটে গেল। সন্ধ্যা হতেই আমরা ওখানকার হোটেলে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে আবারও রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। সত্যি আকাশ, এই জায়গাটা না ঢাকার থেকেও অনেক সুন্দর, তবে এতটা ভয়ঙ্কর কি বলবো তোমায়। তা তো হবেই, এখন যেখানে যাব ওই জায়গাটাও অনেক ভয়ঙ্কর, শুধু পাহাড়ই দেখতে পারবে। সত্যি, তাহলে তো অনেক মজা হবে। অনেক মজা হবে। ওইদিকে রাতে আমরা বান্দরবান চলে আসি। ভোর হতেই আমরা খাবার খেয়ে নেই। ওখান থেকে আমরা চলে আসি
মেঘনা পার্কে। ওখানে আরও সিঁড়ি বেয়ে নিচে নামি। ঝুলন্ত বীজে আমরা দুজনে অনেক সময় কাটাই। ওখানে আমরা দুজনেই বীজ পার হয়ে পাহাড়ের উপরে উঠি। এভাবে 3 ঘন্টা আমরা ওখানে মেঘনায় কাটিয়ে দিলাম। এরপর আসলাম মেঘালয়ে। ওখানে আমরা এসে পাহাড় দেখতে লাগলাম। সত্যি এই জায়গাগুলো অনেক সুন্দর, মন তো চাইছে এখানেই থেকে যায়। এখন চলো তোমাকে একটা মন্দিরে নিয়ে যাই। কিসের মন্দির ওটা? আসলেই দেখতে পারবে। এদিকে আমি ইরাকে নিয়ে স্বর্ণ মন্দিরে আসি। ওই মন্দির দেখে তো ইরা অবাক, কেননা ইরা মনে করেছিল এই মন্দিরটা স্বর্ণে তৈরি। তাই আমাকে বলে, আচ্ছা, এই মন্দিরটা তো দেখছি পুরোটাই স্বর্ণের। এখান থেকে যদি কেউ একটা টুকরা নিয়ে যায় তাহলে তো অনেক টাকা পাবে। এইদিকে ইরার কথা শুনে আমি হাসবো না অন্য কিছু করব বুঝতে পারছি না। ভিতরে চলো, তাহলে সবটা বুঝিয়ে বলতে পারবো। এইদিকে আমরা ভিতরে গেলাম। আমি ইরাকে সবটা বুঝিয়ে বললাম। ও, তার সাথে এগুলো রং করা। আর ভিতরে যে মূর্তিটা আছে ওই মূর্তির মুখটাই শুধু স্বর্ণের, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছ। তাহলে এটার নাম স্বর্ণ মন্দির কেন? স্বর্ণের মতো দেখতে বলে? হ্যাঁ, এখন সবটাই তো দেখলে। এখন তাহলে আমাদের এয়ারপোর্টে যাওয়ার পালা। এই জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু তুমি কি করলে সব শেষে এখানে নিয়ে আসতে? কি করব? তুমি তো আমাকে আগে কখনো বলনি যে তোমার পাহাড় অনেক প্রিয়। তাহলে তো অনেক আগেই নিয়ে আসতাম। তাই এখন লেট করা যাবে না। আচ্ছা, এখানে একজনের কাছে শুনেছি কোন জায়গায় গেলে নাকি আকাশের মেঘ ধরা যায়। ওটার নাম নীলগিরি। এখনও সন্ধ্যা হতে 2 ঘন্টা বাকি আছে। তাহলে চলো ওখানে যাই। আমরা দুজনে চলে আসি নীলগিরিতে। নীলগিরিতে আসার জন্য ওখানে থাকা এক ধরনের গাড়ি করে আসতে হয়। এই গাড়ির নাম চাঁদের গাড়ি। ওই গাড়ি করে আসলে চারপাশে সৌন্দর্য দেখতে পারি। দুজনেই গাড়িতে বসে পড়ি। আমরা দুজনে গাড়িটা একাই নেই। 1 ঘন্টা পর আমরা নীলগিরির চূড়ায় উঠি। ওখান থেকে নেমে যাই। তারপর ভাড়া মিটিয়ে দেই, কেননা ওখান থেকে আমরা হেলিকপ্টার করে চলে যাব। ওয়াও, এগুলো কি সত্যিকারের মেঘ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে এটাই সত্য। এখানে মেঘে মেঘে খেলা করে। এখানে সূর্যাস্ত যখন হবে তখন পুরো সূর্যের ভিতর ঢুকে ছবি তুলতে পারবে। মনে হবে তুমি সূর্যের ভিতরে আছো। সত্যি আমার কত যে ভালো লাগছে, কি বলবো তোমাকে। আগে জানলে এখানেই আসতাম সবার আগে। চারদিকে এত পাহাড়, যেখান থেকে যেতেই ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে, তখন ছবি তুলব। কিছুক্ষণ পর সূর্যাস্ত হয়। আমরা দুজনেই অনেক ছবি উঠিয়ে নেই। তার সাথে ইরা মেঘ নিয়ে অনেক খেলা করে, হাত দিয়ে মেঘ ধরে, অনেক মজা করি আমরা দুজনে। কিছুক্ষণ পর আধার নামে আমরা দুজনে হেলিকপ্টারে উঠে পড়ি। ওখান থেকে আমরা এয়ারপোর্টে এসে নামি। এই 2টা দিন ইরা অনেক মজা করেছে, যা ইরার মুখ দেখেই আমি বুঝতে পারছি। তার সাথে যেখানে যেখানে গিয়েছি সব জায়গা থেকে ইরা অনেক কিছুই কিনে নেয়। ওইগুলো আমরা ব্যাগে করে রেখে দেই। রাত 10টায় আমাদের ফ্লাইট, তাই আমরা দুজনে টিকিট নিয়ে প্লেনে উঠে বসি। আমেরিকায় আস্তে আস্তে সকাল হয়ে যায়। ওখানে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। এদিকে পুলিশ দেখে আমরা তেমন চমকাইনি। আমরা আমাদের মতো করে বের হয়ে চলে আসি। ওখান থেকে আমরা দুজনে গাড়ি নিয়ে আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ইরা ওর বাবাকে জড়িয়ে ধরে আর এই 2 দিনে কি হয়েছিল তা বলতে থাকে। ইরা আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় সব বলতে পারবে। আব্বু, আচ্ছা তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর রাতে তোমাকে সব বলবো গল্প করতে করতে। আমরা দুজনে উপরে চলে আসি। ওখানে ফ্রেশ হয়ে আমি নিচে নেমে আসি, কেননা আমি এখন অন্য আরেকটা জায়গায় যাব। অবশ্য যাওয়ার আগে ইরাকে বলেই এসেছি। এদিকে আমি অফিসে আসি। এখানে আসাতে কেউ আমাকে চেনে না, কারণ আমাকে কেউ কখনোই দেখেনি। আমি অফিসে এসে ইরার আব্বু রুমে ঢুকি। ওখানে কিছু ডকুমেন্টস ওনার ল্যাপটপের উপরে রেখে দিয়ে চলে আসি। ওই রাতে আমি, ইরা ও ইরার আব্বু আমরা 3 জনই বসে আছি। তা ইরা, তোরা তো ওখানে ঘুরতে গিয়েছিস, তা আমার জন্য কি এনেছিস? তোমার জন্য অনেক কিছু এনেছি। এরপর একে একে ইরা সব বের করে ওর বাবাকে দেয়। আরে আর দিতে হবে না, আমাকে সব দিলে তুই কি রাখবি বল? আমার লাগবে না, জানো ও না আমাকে শেষে 2 দিন ভালো জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিল। বিশ্বাস করুন বাবা, ও যে পাহাড় পছন্দ করে তা যদি আমি আগে জানতাম তাহলে তো আমি ওকে আগেই নিয়ে যেতাম। লাস্ট 2 দিনে আমরা অনেক মজা করি। দাঁড়াও তোমাকে ছবিগুলো দেখাই। এরপর ইরা টিভির সাথে মোবাইল কানেক্ট করে।
একটা একটা করে ছবি দেখাতে থাকে, সাথে ছবিগুলোর বর্ণনাও দিতে থাকে। অন্যদিকে ইরার আব্বু ওনার মেয়ের সুখ দেখে না চাইতেও চোখ দিয়ে পানি চলে আসে, তা ইরা দেখার আগেই মুছে নেয়। সত্যি আকাশ, আমি অনেক খুশি। তুমি আমার মেয়েকে অনেক সুখে রেখেছো, যা আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি। আচ্ছা, এই দিকের খবর কি? আমি শুনলাম এই কয়েকদিনে নাকি অনেক কিছুই হয়ে গেছে। এই কয়েকদিনে একে আর ডনের মাঝেও অনেক লড়াই হয়, এতে অনেক লোক মারা যায়, সাথে ওদের মাঝেও অনেক লোক মারা যায়। আচ্ছা, আমি তো এসে গেছি, কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? আমি বলি কি, তুমি এই রিপোর্টারের কাজ ছেড়ে দিয়ে অফিসে জয়েন করো। এত রিস্ক নিয়ে তুমি কাজ করো না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আকাশ, ইরা ঠিকই বলছে। তোমার কিছু হয়ে গেলে ইরাকে আমি বাঁচাবো কি করে? প্লিজ তুমি এসব ছেড়ে দাও। তোমার কিছু হয়ে গেলে আমিও নিজেকে শেষ করে দিব। কারণ যেই মন প্রাণ ভালোবাসা ও দেহটা তোমাকে দিয়েছি, তা অন্য কাউকে দিতে পারবো না আকাশ। তোমার পর অন্য কেউ আমার শরীরে হাত দিবে, তা আমি কখনো মেনে নিতে পারবো না। তোমরা যেহেতু বলছো, তাহলে আমি ছেড়ে দেব। সত্যি কি তুমি ছেড়ে দিবে? তোমার দিকে তাকিয়ে না হয় ছেড়ে দিব। এই কথা শুনে ইরা আমাকে জাপটে ধরে। মনে হচ্ছিল যেন ইরা আমার কাছ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিল। আমাদের এমন পাগলামি দেখে ইরার আব্বু ওখান থেকে চলে যায়। ওই রাতটা আমাদের ওভাবেই কেটে যায়। এইদিকে পরের দিন ইরার আব্বু ইরা ও আমাকে অফিসে নিয়ে আসে। সবাইকে ডেকে মিটিং রুমে নিয়ে আসার জন্য বলে। এখানে সবার উপস্থিত আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া। তার সাথে আমি যে এতদিন এই ক্রাইমগুলো লাইভ করে রেকর্ড করে দেখাতাম, এই সব কিছুই উনি ওদের বলতে থাকে। তার সাথে আমাকে এই চ্যানেলের দায়িত্ব তুলে দেয়। এতে সবাই খুশি হয়ে হাতে হাততালি দেয়। আবার অনেকেই ভিতরে ভিতরে প্রায় চলে যাচ্ছে, কেননা অনেকে চেয়েছিল চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য, কিন্তু এখন তো তাও হচ্ছে না। সেজন্য অনেকে মুখ বেজার করে হলেও হাতে তালি দিচ্ছে। ওই দিন আমি অফিসের কাজ করে বাসায় চলে আসি। এইদিকে রাজীব, ওই দিকের খবর কি? সব খবর একটা ছেলে আছে, কিন্তু সে খবরটা সুখবর না দুঃখের খবর ঠিক বুঝতে পারছি না। আগে খবরটা তো বলো। বস, খবর পেয়েছি। আমাদের মালগুলো যে রিপোর্টার ধরিয়ে দিয়েছিল, ওই রিপোর্টার এখন ওই চ্যানেলের চেয়ারম্যান হয়ে গিয়েছে। কিন্তু ওই ছেলেটা চেয়ারম্যান হলো কি করে? বস, ওই চ্যানেলের চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করে ওই রিপোর্টার। এরপর ওই চ্যানেলের চেয়ারম্যান ওই রিপোর্টারকে চেয়ারম্যান করে দেয়। একদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের পথের কাঁটা দূর হয়ে গিয়েছে। বস, ও যদি অন্য কোনো রিপোর্টারকে আমাদের পিছনে লাগিয়ে দেয়? তা সম্ভব না, কেননা জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই রকম কাজ করতে আসবে না। তাই এখন নিশ্চিন্তে কাজ করা যাবে। এরপর শুরু হলো ডনের খেলা। ও এখন একের পর এক ক্রাইম করেই যাচ্ছে, কিন্তু এখন আমার পরিবর্তে এখন একে ডনের বিপক্ষে। কেননা ডন যেখানে ক্রাইম করছে, আমার লোক সেখানে গিয়ে বাধা দিচ্ছে। এতে করে ডন অনেক ক্ষেপে যায়। ভেবেছিলাম ওই রিপোর্ট থেকে বেঁচে গেলাম, কিন্তু এই একে আমার পিছনে কেন পড়ে আছে তাই তো বুঝতে পারছি না। বস, এখন কি হবে তাহলে? আমাদের লোকেদের তৈরি হতে বল, আমরা ওই একে বিরুদ্ধে যাব। একবার তো গিয়েছি, এবার দরকার পড়লে একে কেউ শেষ করে দেব। সব থেকে সহজ হবে, বুঝতেই তো পারছেন ও একে। এত সহজে ওকে বাগে আনা সম্ভব হবে না আমার মনে হচ্ছে। না, আসলে কৌশলে তো আনতে হবে। কি করে? তাহলে শোন কি করতে হবে। এরপর ডন রাজীবকে কিছু কথা বলতে থাকে, কেননা এই কথার মাঝেই ওদের সব কিছু ফাঁস করতে পারবে। তাই রাজীবও কাজে লেগে যায়। অন্যদিকে আমার লোকও কম না, সব কিছু ঠিকঠাক করে রাখে। কেননা আমরা যেখানেই পাচ্ছি সেখানেই ডনের লোকেদের মারতে থাকি। এভাবে ওই কয়েকদিনে পুরো আমেরিকার মধ্যে খুন খারাপি চলতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। আমার লোক এবং ডনের লোক দিন দিন কমতে থাকে। রাজীব, ওই দিকের খবর কি? বস, আমাদের হাতে 20 জন লোক আছে মাত্র, বাকি সব লোক মারা গিয়েছে। এই হতে পারে না, কি করে হলো এইসব? এই 7 দিনে আমাদের সাথে একেও অনেক লোক মারা গেছে। তবে আমরা একের গোপন আস্তানায় হামলা করি, ওখানে একে প্রায় 300 জন লোক একসাথে মারা যায়। সাবাস, একদম ঠিক করেছিস। তাহলে তো একে কাছে তেমন কোনো লোক নেই এখন। বস, ঠিক বলতে পারি না কতজন লোক আছে, তবে ওদের মনে হয় 30 জনের মতো হবে। এবার মাঠে নেমে
একে মারতে হয়। অন্যদিকে আমি বসে আছি আমার আস্তানায়, কেননা আমার এই গোপন আস্তানায় হামলা করার ফলে 30 জন লোক মারা গেছে। এতে করে আমার দলে মাত্র 10 জন লোক বেঁচে আছে, কেননা আমারও সব লোকদের এখানেই রেখেছিলাম যাতে করে ডন এখানে না পৌঁছাতে পারে। কিন্তু কিছু হলো না, সব কিছুই শেষ হয়ে গেল। এখন কি হবে? মাত্র 10 জন লোক নিয়ে আমরা চলবো কি করে? বস, ওদের দলেরও কিছু লোক বেঁচে নেই, কেননা আমরা ওদেরও অনেক ক্ষতি করেছি। তার উপর ওদের অনেক লোককেই আমরা মেরে ফেলেছি। আচ্ছা, এবার শেষ বোঝাপড়া করব ওই ডনের সাথে। তাহলে বস, আমি সব কিছু তৈরি করে রাখছি। এইদিকে আমরা তৈরি হচ্ছি, অন্যদিকে আমি আমার অফিসে ভালোই কাজ করে যাচ্ছি, কেননা আমাদের অফিসে এই কয়েকদিনে আরও বেড়ে গেছে অনেক কিছু। কেননা এই 7 দিনে পুরো শহরে মাফিয়া মরার খবর আমাদের চ্যানেলে দেখা হয়। তার সাথে আমাদের চ্যানেলে এখন আগের থেকে অনেক বেশি লোক দেখে। পরের দিন আমি আমার লোকজন নিয়ে বেরিয়ে পড়ি ডনকে মারার জন্য। আমরা ডনের আস্তানে এসে হামলা করতে থাকি। এতে করে ডনের কিছু লোক মারা যায়, সাথে আমার লোকও। কিছু সময়ের মধ্যেই আমার সব লোক মারা যায়, আর ডনের সাথে থাকা সব লোকও। একে আমি তোকে বাঁচতে দিব না, তুই আমার কোনো লোককে বাঁচতে দিলি না। তুইও আমার কোনো লোককে বাঁচতে দিলি না। কথাটা বলে আমি ডনকে গুলি করি। এতে করে ডন মাটিতে শুয়ে যায় মরে যাওয়ার আগে। তোর চেহারাটা একবার দেখাবি? আমি আমার চেহারা দেখালে ডন আরও তাড়াতাড়ি মরে যায়। কেন? এই একই হচ্ছে আমি। এভাবে একজন রিপোর্টার হয়ে পুরো দেশটাকে ক্রাইম মুক্ত করি। তার সাথে ইরাকে নিয়ে একটা ক্রাইম মুক্ত দেশে বাস করতে থাকি। গল্পটা কেমন হয়েছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।